আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্যার কিংবা ভাইয়ের বন্ধু কাউকেই কথাগুলো বলা ঠিক হবে না, তবুও বলতে বাধ্য হচ্ছি। আমি ভি বেল্টের ব্যবহার খুব ভালো করে জানি। স্কুল লাইফ থেকে বেল্টের ব্যবহার করে আসছি। আর পরশুদিন ক্যান্টিনে যেটা ঘটেছে সেটা টোটালি অ্যাক্সিডেন্ট। মিরাজ মোটেও ইচ্ছে করে কাজটা করেনি। কোনটা অনাকাঙ্ক্ষিত স্পর্শ আর কোনটা স্বেচ্ছায় করার স্পর্শ সেটা বোঝার মতো বুদ্ধি আমার হয়েছে। আর আমি ডাউন মার্কার স্টুডেন্ট হতে পারি, কারোর মতো গড়গড় করে ইংলিশ বলতে না পারি, তবে নিজেকে খুব সম্মান করি। আর যে নিজেকে সম্মান করে সে কখনো কাউকে তার বডি দেখিয়ে সস্তা শো অফ করে না। এখন হয়তো বলবেন, কেন মিরাজের সঙ্গে চকলেট নিয়ে কাড়াকাড়ি করতে গেলাম, কেন ভুলে গেলাম আমি মেয়ে, ব্লাবলা অনেক কিছু। ফ্রেন্ডশিপে মারামারি, কাড়াকাড়ি, মান অভিমান, দুষ্টুমি, খুনসুটিতে কমন ব্যাপার। আমার ফ্রেন্ডের মধ্যে মিরাজ আর পিয়াস আমাদের বোনের মতো আগলে রাখে। স্কুল লাইফ থেকে দেখে আসছি তাদের, কখনো নোংরা মানসিকতার মনে হয়নি, অযাচিত স্পর্শ করেনি কখনো। কিন্তু সেদিন যা হয়েছে দুজনের অনিচ্ছায়, সেই মুহূর্তে মিরাজ সরিও বলেছে বহুবার, শুধু পায়ে ধরতে বাকি রেখেছে ছেলেটা। এরপরেও যদি সেই ঘটনায় ওভার রিয়েক্ট করতাম তাহলে সত্যিই ঠিক করতাম। এই রিয়েক্টে আমাদের এতদিনের ফ্রেন্ডশিপেরটা নড়বড়ে হয়ে যেত না, বন্ধুত্ব নষ্ট হতো না। জীবনে হয়তো অনেক বন্ধু পেতাম, তবে মিরাজ, পিয়াসের মতো এত কেয়ারিং, লয়াল কোনো বন্ধু পেতাম না। তখন সেই মুহূর্তটা কোনো মতে এড়িয়ে যেতে আমরা সকলে অপ্রস্তুতভাবে হেসেছিলাম। অপ্রস্তুতের হাসি আর মন প্রাণ খুলে হাসা এক নয়, দুটোই ভিন্ন। তবে আপনি কথাটা যেভাবে বললেন শুনে মনে হলো মিরাজ ইচ্ছে করে আমার ভি বেল্ট ধরে টানাটানি করেছে। টানাটানিতে আমার বেল্ট সম্পূর্ণ খুলে মাটিতে গড়াগড়ি খেয়েছে। আসলেই কি তাই? মোটেও না, অসাবধানতায় বেল্টের হুকটা খুলে গেছে। ব্যাপারটা বুঝে মিরাজ, পিয়াস অন্যদিকে ঘুরে গেছে আর দৌড়ে এসে আমাকে আড়াল করে দাঁড়িয়েছে। নিকিতা আর চন্দ্রা, সব দেখায় সত্যি থাকে না, কিছু কিছু দেখা ভুল হতে পারে। বেয়াদবকে বেয়াদব হয়ে শাস্তি দিয়েছে, পূর্ণের কাজ করেছেন। তবে পরবর্তীতে যা দেখবেন আগে সত্যটা জেনে নেবেন, নয়তো আমিও চুপ থাকবো না। কি করবে শুনি? স্যার তোর স্টুডেন্টকে শিক্ষা দিতে পারে, স্টুডেন্ট হয়ে তো আর স্যারকে শিক্ষা দেওয়া যায় না, দিতেও পারবো না। তবে আমার ভাইয়ের বন্ধু হিসেবে জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো, এই বলে দিলাম। বুঝলাম, হাতের ব্যথা কমেছে। সেম আরেক ডোজ নিতে পারবে? দেখুন স্যার, পার্সোনাল ইস্যু ক্রিয়েট করে অযথা ঝামেলা সৃষ্টি করবেন না। আমি শিক্ষা বলতে বুঝিয়েছি। তোমার থেকে শিক্ষা নিতে আমি গতকাল রাতেই তোমার বাসায় চলে এসেছি। এখন গেস্ট রুমে আছি। আজকে সারা দিন এখানেই থাকবো। তুমি বরং আমাকে স্যার হিসেবে নয়, ভাইয়ের বন্ধু হিসেবে কি শিক্ষা দেবে সেটা ঠিক করে নাও। আমিও দেখি তোমার শিক্ষার ধারা কতটা কার্যকরী। আপনি আমাদের বাসায়? কিন্তু কেন? কেন আমার আশা বারণ? আর এত বড় বড় লেকচার তো শুনতে চাইনি, শুধু ওয়ার্নিং দিয়েছি এসব কার্যকলাপ যেন আমার চোখে না পড়ে। যদি পড়ে তাহলে মায়ের কাকে বলে তাই বোঝাবো। কেন মারবেন আপনি? হ্যাঁ, সবার ভি বেল্ট দেখার চাকরি পেয়েছেন আপনি? হ্যাঁ, সরকার আপনাকে এই চাকরি দিয়েছে? লজ্জা করে না একটা মেয়ের ভি বেল্টের দিকে তাকাতে? কেউ যদি দেখার সুযোগ করে দেয় তাহলে কতক্ষণ চোখ বন্ধ করে থাকা যায়? স্যার হয়ে এসব বলতে মুখে বাঁধছে না? এই শিক্ষা নিয়ে গড়গড় করে ইংলিশ বলেন? কলেজের গেটে প্রবেশ মাত্র আমি তোমার স্যার, আরও বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমার কেউ না। কথাটা বারবার বলতে পারবো না, ফার্স্ট অ্যান্ড লাস্ট, এই একবারই বলে দিলাম। কথাটা তোমার জংধরা মস্তিষ্কে গেঁথে নাও। আর স্যার হয়ে কথাগুলো বলি নাই। স্যার হয়ে বললে তখন কলেজেই বলতে পারতাম। বলেছিলাম শুভাকাঙ্ক্ষী হয়ে। শুভ মানে ভালো আর শুভাকাঙ্ক্ষী মানে মঙ্গলকামী। এবার বুঝলে? আর সবার দিকে তাকানোর মতো সময় আমার নেই। তুমি আমার চেনা মানুষ, কাছের মানুষও বলা চলে। এই জন্যেই বলেছিলাম, নয়তো ন্যাকেড হয়ে ঘুরলেও আমার সমস্যা ছিল না। এই কথা জবাব দিতে পারল না কুহু। তার আগে কল কেটে গেল। সে হতবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। সত্যিই রেদন তাদের বাসায় নাকি জানতে রুম থেকে বেরিয়ে এলো। কিন্তু ড্রয়িং রুম, গেস্ট রুম,
রূপকের রুম সহ আরও কয়েকটা জায়গা খুঁজেও পেল না। তবে কি সে মিথ্যা বলল? তাই হবে, হয়তো মজা নিচ্ছে। সে নিজের প্রতি নিজে বিরক্ত হয়ে রুমের দিকে পা বাড়াতেই রান্নাঘর থেকে আম্মুর কথা শুনতে পেল। কিছু একটা ভেবে রান্নাঘরে কাজ উকি দিতেই দেখে সত্যি রেদন দাঁড়িয়ে আছে। তাকে দেখে ইসমতারা বেগম পরোটা বেলতে বেলতে বললেন, কুহু এসেছিস? এই দেখ কে এসেছে। কালকে ছেলেটাকে আমি নিজে গিয়ে জোর করে বাসায় নিয়ে এসেছি। আমার এত বড় বাসা থাকতে নাকি সে হোটেলে থাকবে। শোনো মা, এখন যাও ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো। আর আজ সন্ধ্যা থেকে প্রতিদিন রিদওয়ানের কাছে পড়তে বসবে। সব বিষয় সে হাতে ধরে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে। এবার সিরিয়াস হতে হবে, ভালো করে পড়তে হবে। জানোই তো পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কুহু কিয়ৎকাল তার আম্মুর মুখের দিকে তাকিয়ে রইল। কি বলবে শব্দ খুঁজে পাচ্ছে না সে। এদিকে রেদন ভদ্রসভ্য যুবকের মতো দাঁড়িয়ে আছে। তখন কুহু নিজেকে সামলাতে পারল না, দাঁতে দাঁত চেপে বলল, রিশাদ মামাও প্রচুর পড়াশোনা করত, ক্লাসের ফার্স্ট বয় ছিল, কিন্তু পরীক্ষা দিতে গিয়েই গাড়ি চাপা পড়ে মারা গেল। পড়াশোনা করে যে গাড়ি চাপায় মরে সে, তাই আমি মরবও না পড়বও না। এ কথা বলে কুহু হনহন করে চলে গেল। রুমে গিয়ে সজোরে দরজা আটকে দিল। কলেজে গিয়েও শান্তি দেয় না, এখন বাসাতেও শুরু করবে জাট্রেলগিরি। সব সময় পড়া পড়া আর পড়া। কেন এত পড়তে হবে? পড়ে কি হবে? আর সবাই যদি পড়ে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তবে ঘুঁটে কোড়ানি কে হবে? ঘুঁটে কোড়ানোর জন্য কাউকে দরকার, কারণ ঘুঁটেও উপকারী জিনিস। ঘুঁটেকেও মোটেও অবহেলা করা উচিত নয়, কারণ ঘুঁটেরও ইংলিশ নাম আছে। এই যেমন ডংকেক, কাউডাং বিস্কুটস, বাফলো চিপস। রেদন ইংলিশে ভালো বিধায় ইংলিশ টিচার হয়েছে। ঘুঁটেরও ইংলিশ নাম আছে, সেবার রেদনের থেকে কম কিসে? ইংলিশে যার নাম ডাক রয়েছে সে তুচ্ছ কিছু হতেই পারে? বরং রেদন স্যারের থেকেও মহৎ গুণের অধিকারী। মহৎ গুণ যার তার থাকে না। ঘুঁটের আছে বলেই সে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে অন্যকে রান্নার কাজে সাহায্য করে। ঘুঁটের গান গাইতে গাইতে আসল টপিকই ভুলে গেছে। কি যেন বলছিল? ও হ্যাঁ, সে পড়তে চায় না, পড়াশোনা তার ভালোই লাগে না। পড়ার কথা শুনলে প্রচণ্ড মাথা ব্যথা করে, মাথার পোকাগুলো কিলবিলিয়ে ওঠে, কান দিয়ে বেরিয়ে আসতে চায়। নিহাত এসএসসি পরীক্ষার সময় তার পাশে সেকেন্ড বয়ের সিট বসেছিল, যদিও অন্য স্কুলের। আর ছেলেটার উসিলায় সে এসএসসি পাশ করেছে, তাও 4.05 পয়েন্টে। বাসার সবাই জানে নিজ মেধায়, নিজ যোগ্যতায় 4 পয়েন্ট তুলেছে। তাছাড়া সে একদমই পড়তো না, এমনটাও না। পড়তো, তবে পরীক্ষার আগের দিন রাতে। ভদ্র মেয়ে হয়ে পড়তে বসে সে এক মনে বইয়ের পৃষ্ঠা উল্টে পাল্টে দেখত। তারপর পড়ার চাপ দেখে তার ভীষণ ঘুম আসতো। ঘুমের ভারে তাকাতে পারতো না। অতঃপর 1 ঘন্টা ঘুমিয়ে নেয় বলে যেই ঘুমাতো, ঘুম ভেঙে দেখে সকাল হয়ে গেছে। গুরুজনরা বলে পরীক্ষা দিতে যাওয়ার আগে খুব একটা পড়তে নেই, তাই সে পড়তো না। এভাবেই দিন কাটতো। কিন্তু এভাবে আগে যতটুকু পড়তো রেদনের কাছে তাও হবে না। আর পৃথিবীতে এত টিচার থাকতে রেদনই বা কেন তার কাছেই তাকে পড়তে হবে? সে কি মহাপণ্ডিত? পড়াকে গুলিয়ে খাওয়াতে পারবে? যদি পারতো তাহলে দ্বিমত করতো না সে। তাছাড়া সে আম্মুকে কি করে বোঝাবে রেদন স্যার হিসেবে খারুশ প্রজাতির? ধিরিঙ্গি মার্কা লোকটা খ্যাচখ্যাচ করতেই থাকে সব সময়। আর খ্যাচখ্যাচ করা লোক কখনো ভালো টিচার হতে পারে না। মোদ্দা কথা, রেদন খুব মারে। তার মারগুলো খুবই কষ্টদায়ক। বাসায় পড়া না পারলেও হয়তো ওই রকমভাবে মারবে। সে কিছুতেই পড়বে না রেদনের কাছে, কিছুতেই না। বিড়বিড় করে এই কথাগুলো বলতে বলতে ঘুমে যেতে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে তার হিসকি উঠে গেল। কালকে মার আজকে মেসেজে বলা কথার ধরনে রেদনকে তার সহ্য হচ্ছে না। চোখের সামনে তো দূর, নাম শুনলেও রাগে গা কিড়মিড় করছে। মনে হচ্ছে যদি কাটা কম্পাস দিয়ে তার চোখ দুটো গিলে দিতে পারত, তবে কিছুটা শান্তি পেত। নতুবা 2 ঠোঁটে ব্রুস লাগিয়ে বলতে পারত, বলুন আর মারবেন না আমাকে, বকবেন না আমাকে। রেদন ভয়ে ভয়ে সঙ্গে সঙ্গে কেঁদে তাকে সরি বলতো, তখন সে বলতো, ছাড়তো, প্রাণ খুলে বিশ্বে জয়ের হাসি হাসতো। কিন্তু তা তো সম্ভব নয়, এটা তার আকাশ কুসুম ভাবনা। এসব ভেবে সে মেজাজের নিয়ন্ত্রণ হারাচ্ছে। সে আর বাসাতেই থাকবে না, যেদিকে 2 চোখ যায় চলে যাবে। সে যথেষ্ট বড় হয়েছে, অথচ বাবা মা তাকে গোনায় ধরে না। ওনারা রেদনকে টিচার হিসেবে ঠিক করলো, ওনাদের উচিত ছিল না একবার তাকে জিজ্ঞাসা করা, এই ব্যাপারে কিছু জানানো, মতামত নেওয়া? ওনারা কেউই জিজ্ঞাসা করলেন না, বরং ঠিকঠাক করে তাকে বাসায় এনে তারপর তাকে জানাচ্ছে। এতে খুব করে বোঝা যায় বাসায় তার গুরুত্বপূর্ণ ঠিক কতটুকু। ওদিকে মেয়ের ব্যবহার দেখে ইসমতারা বেগম ভুরুকুচকে তাকিয়ে রইলেন।
রিসাতের সঙ্গে তার তুলনা। হ্যাঁ, রিসাত পরীক্ষা দিতে গিয়েই মারা গেছে, তাই বলে এই কথার সঙ্গে এই যুক্তি মেলাতেও মানুষের ভাবতে হয়, চিন্তা করতে হয়। এর তো সবসময় ঠোঁটে আগায় কথা থাকে, কেউ কিছু বললে টকাশ করে বেহুদা যুক্তি দেয় যে জবাবে কিছু বলাও যায় না। মেয়ের কাণ্ডে উনি গরম খুন্তি হাতে তুলে নিলেন, কিন্তু কিছু বললেন না। তবে ওনার ইচ্ছে করলো চাপকে পিঠে ছাল তুলে দিতে। দিনকে দিন বড্ড বেয়াদব হচ্ছে, আদব লেহাজ ভুলে গিলে খাচ্ছে। এখানে রাগের কি হলো? রেদন কি খারাপ? সে তার কলেজের ইংলিশ টিচার। ইংলিশ টিচার হওয়া কি চারটেখানি কথা? নিজে তো ইংলিশের লিখতে কলম ভাঙে, সে আবার দেমাগ দেখাচ্ছে ইংলিশ টিচারকে। পাজি কোথাকার! পড়বো না বললেই হবে? ওই পড়বে না, ওর বাপ পড়বে, তাও পড়তেই হবে। ছি ছি, মুখের উপরে পড়বো না বলে চলে। ছেলেটা কি ভাবলো? এমনিতেই ছেলেটা এখানে আসতেই চাচ্ছিল না, অনেক বুঝিয়ে সুঝিয়ে এনেছেন, আর বেয়াদব মেয়ে বলে কিনা পড়বো না। উনি রাগে গজগজ করে কোমল দৃষ্টিতে রেদনের দিকে তাকালেন। ছেলেটাকে দেখে খুব মায়া লাগে। গতকাল বিকেলে যখন রূপককে নিয়ে হোটেলে গেলেন, গিয়ে দেখে ছেলেটা ক্লান্ত হয়ে কলেজ থেকে ফিরে শুয়ে পড়েছে। দুপুরে খাবার সেন্টার টেবিলের উপর ঢাকা। পরে জানা গেল বাইরের খাবার তার স্যুট করে না, খুব পেট ব্যথা করে। এখানে এসে বাইরের খাবারই খাচ্ছে সে, আর যতটুকু খেতে না পারায় মুখটা শুকিয়ে গেছে, চোখ মুখ বসে গেছে। আহারে, ওনাকে তাকাতে দেখে রেদন ভদ্রতাসূচক মুচকি হাসলো। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর করে হাসে ছেলেটা, মুখটা মায়াতে ভরা, চোখ দুটোতে যেন প্রচ্ছন্নতা। ওনাকে এভাবে তাকাতে দেখে রেদন সহজে ওনার চোখের ভাষা পড়তে পারল। তার মাও ঠিক এমনই, মায়েরা বুঝি এমনই হয়। তাই সে হাসি হাসি মুখে বলল, কুহু ছোট মানুষ, ওর কথায় কিছু মনে করিনি আন্টি। রাগ কমলে না হয় বুঝিয়ে বলবেন। ওকে না জানিয়ে টিচার ঠিক করেছেন, তাই হয়তো রেগে গেছে। রাগ কমলে ঠিক হয়ে যাবে। আহা, কলেজে ঠান্ডা করা কি সুন্দর বিনয়ী ব্যবহার। ইসমাতারা বেগম এই কথা শুনে ভীষণ খুশি হলেন, মনের অন্তঃস্থল থেকে দোয়াও করলেন। এইরকম ছেলে যেন ঘরে ঘরে হয়, এমন আক্কেল জ্ঞান যেন ওনার ছেলে মেয়ের মধ্যে উদয় হয়। কথাই বলে সঙ্গদোষে লোহা ভাসে, কিন্তু রেদন তো খাঁটি সোনা। এখন সোনার সঙ্গে স্বর্গবাস না সর্বনাশ হয়, এটাই দেখার পালা। ইসমাতারা বেগম গরম গরম পরোটা ভেজে রেদনের খাবার সাজিয়ে দিলেন। সঙ্গে দিলেন ঘন ডাল, সিদ্ধ দুটো ডিম, মুরগির ঝাল মাংস, আলু ভাজি, অরেঞ্জ জুস আর রসগোল্লা। সকালবেলা খাবারের এত সব আইটেম দেখে রেদন আশেপাশে রূপককে খুঁজল, কিন্তু রূপক নেই। সে নাক ডেকে ভসভস করে ঘুমাচ্ছে। তার এই মহিষ মার্কা ঘুম দুপুরের আগে ভাঙবে বলে মনে হচ্ছে না, কিন্তু সে পড়েছে মহাবিপাকে। বিগত 6 মাসে সকালবেলা এত পরিমাণের এত খাবার খায়নি সে, খাওয়ার সম্ভাবনায়। কিন্তু এখন কি করবে? কিছুক্ষণ আগেই ইসমাতারা বেগম তার অনেক প্রশংসা করলেন। যতটুকু জানে এই মহিলা খুব ডেঞ্জারাস টাইপের, রূপক নিজেই বলেছে। কিছুক্ষণ আগের কত শত প্রশংসার পাহাড় খাবে না বলায় বেলন দিয়ে মেরে বসবে না তো? এই বয়সে মার খেতে তার খুব একটা কষ্ট না হলেও ভীষণ লজ্জা লাগবে। তাছাড়া কুহু খুব মজা নেবে না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। সে পড়াটা ছিঁড়ে কেবল মুখে পড়তে যাবে, তখন কুহু উপস্থিত হলো। কুহু একবারে কলেজ ড্রেস পরে রেডি হয়ে এসেছে। কোনো কথা না বলে সেও নাস্তা করতে চেয়ার টেনে বসলো, নিজে খাবার তুলে নিয়ে খেতে শুরু করলো। আর চোখে খেয়ালও করলো সামনে বসা রেদনের দিকে। তারপর রান্নাঘরে ব্যস্ত হাতে পরোটা বেলতে থাকা ইসমাতারাকে চেঁচিয়ে পড়ল, আম্মু, স্যার নাকি মুরগির মাংস ভীষণ প্রিয়। তোমার রান্নার তো জবাব নেই। স্যার বোধহয় আরো নেবে মাংস পরোটা। লজ্জায় কিছু বলতে পারছে না। তুমি আর 5টা পরোটা আনো। স্যার না না করলেও শুনো না, জোর করে খাও। অনিয়ম করায় স্যার অনেকটাই শুকিয়ে গেছে। রেদন হতবাক হয়ে তাকিয়ে রইল মিটিমিটি হাসতে থাকা কুহুর দিকে। সে এখনো পরোটা ছিঁড়ে মুখেই দিতে পারেনি। আর এই বিচ্ছু মেয়ে বলে কি না। কুহুর কথা শুনে ইসমাতারা বেগম আরো 2টো পরোটা দিয়ে গেল রেদনের প্লেট। এগুলো খেতে বলল, উনি আরো এনে দিচ্ছে। রেদনের মুখটা এবার দেখার মতো হলো। কুহু কোনো মতে হাসি আটকে মিউ মিউ করে বলল, স্যার। রেদন তার দিকেই তাকিয়েছিল। মিউ মিউ সুরের ডাক শুনে ভুরু কুচকে তাকালো। তখন কুহু বলল, স্যার এটাকেই বলে মানকাত চিপা। তা চিপায় পড়ে কেমন লাগছে অনুভূতিটা আমার সঙ্গে শেয়ার করুন প্লিজ। 1 সপ্তাহ পরের ঘটনা। এই 1 সপ্তাহ কারো জীবনেই কোনো পরিবর্তন আসেনি, সব চলছে আগের নিয়মে। রেদনের প্রথম নিজের কাছে কেমন যেন লাগতো। অনেকবারই ভেবেছে চলে যাবে, রূপককেও জানিয়েছে তার জন্য বাসা খুঁজে দিতে। রূপক গুরুত্বই দেয়নি, বরং মাছি তাড়ানোর মতো এড়িয়ে গেছে। ইসমাতারা বেগমকে জানালেও কোনো কথাই শুনেননি, উল্টে ভুলভাল যুক্তি দেখিয়ে তারই মুখ বন্ধ করে দিয়েছে। পরে কুহুর বাবা এক কথা শুনে নিজে বলেছেন সে যেন থাকে, বাসার ছেলে হয়ে যেন থাকে।
সে যদি থাকে তারা পরিবারের সবাই খুব খুশি হবে। কথা শুনে সেও কিছু বলার সাহস পারেনি জোর দেখিয়ে চলে যেতে। ওদিকে তার প্রিন্সিপাল বাবাও বাসায় ওঠার জন্য আকার ইঙ্গিত দিচ্ছে, বোঝাচ্ছে সে যেন বাসায় ওঠে। বাবা ছেলে একসঙ্গে থাকবেন, উনিও ছেলেকে কাছে পেতে চান, মরা বাড়িটাতে প্রাণ ফেরাতে চান, পুনরায় সেই সংসার নামক স্বপ্নে জোড়াতালি দিয়ে জীবিত করতে চান। উনি এখন একা, ওনার সঙ্গীর প্রয়োজন দুটো মনের কথা বলা মানুষ। কথা শুনে সে শুধুই হেসেছে এবং স্পষ্টভাবে জানিয়েও দিয়েছে, যেখানে আমার মা থাকে না, বোন থাকে না, একদিন নিজেও ঠাঁই পাইনি, আজ সেখানে আমিও থাকবো না। কথা শুনে বাবা কেবল তাকিয়েছিলেন। বাবার তাকানোই তার বুকটা ক্রমশই ভারী হয়ে আসছিল, নিজেকে সেলফিশ মনে হচ্ছিল, কিন্তু তার হাতেও কিছু ছিল না। আজ ওনার সঙ্গে তার সম্পর্কের এমন ছাড়া ছাড়া ভাব থাকতো না, যদি না তিনি নিজের বাবার মায়ের অন্যায়ের আবদারকে প্রশ্রয় না দিতেন। বাবা মায়ের কথায় স্ত্রী সহ ছোট ছোট ছেলে মেয়ে দুটোকে নানুর বাসায় রেখে না আসতেন। দীর্ঘদিন ছেলে মেয়ে দুটোকে চোখের দেখা দেখতে যেতেন। কোনো সম্পর্ক এমনি এমনি নষ্ট হয় না, নষ্ট হয় অবহেলায়, অনাদরে। অবিশ্বাসের ছোবল যখন বিশ্বাসকে দংশন করে, তখন সম্পর্কে জং ধরে, মরিচা ধরে বন্ধনে, মায়াতে, আবেগে জর্জরিত মোহতে। সে তবুও ওনার সঙ্গে কথা বলে, সম্মান দেখায়, কারণ একটাই, উনি তার জন্মদাতা পিতা। ওনার রক্ত বইছে তার শরীরে। সে ওনার হাতে ধরে হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, সঙ্গে শিখেছে বাবা বলার সুযোগ। তবে আফসোস একটাই, তার বাবা তার মিষ্টি মধুর শৈশবকে কেড়ে নিয়েছে, তাদের দুই ভাই বোনকে বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। এগুলো হিসাব কে দেবে? তাছাড়া সে মায়ের সঙ্গে রাগ করে মূলত দেশে এসেছে। তার ব্যবহারে মা ভীষণ কষ্ট পেয়েছে ছোট বোন রিমিও। সে হঠাৎ করে এসেছে ঠিকই, তবে অকারণে আসেনি। যেই কাজে এসেছে সেই কাজ ফুলফিল না করে ফিরবে না সুইজারল্যান্ড, এটাই তার ওয়াদা। বাংলাদেশে আসার পর থেকে তার মা তাকে ফোন করেনি, কথা বলেনি। এখন মা যদি শোনে সে বাবার সঙ্গে থাকছে, তাহলে তো হয়তো আর কোনোদিন যোগাযোগই করবে না, আর না রিমিকে যোগাযোগ করতে দেবে। তার মা এমনই কঠোর, বাবাও কম চায় না। আর এই দুই কঠোর ব্যক্তির মাঝখানে পড়েছে তারা দুই ভাই বোন। তারা না পারে বাবাকে ছাড়তে, আর না পারে মাকে ছাড়তে। এভাবেই দীর্ঘ 10টা বছর তারা দেশের বাইরেই কাটিয়েছে। তবে স্কুলের বন্ধুদের সঙ্গে তার প্রায় যোগাযোগ হতো। সবচেয়ে বেশি যোগাযোগ হতো রূপকের সঙ্গে। রূপক তার জীবনের প্রথম বন্ধু। ভাগ্যগুণে রূপকের মতো বন্ধু পেয়েছে সে, এজন্য শুকরিয়াও করে। তার বন্ধু ভাগ্য ভালো, পড়াশোনায় ভালো, ক্যারিয়ার ভালো, সবকিছুই ভালো। তবে তার আফসোস সে পরিবার পায়নি। এজন্যই বোধহয় পরিবার জিনিসটাকে তার কাছে বরাবরই সোনার হরিণ মনে হয়। হরিণ সবাই কিনতে পারে না, সবার ভাগ্যেও জোটে না, কারণ এটা কিনতে হয় ভালোবাসার বিনিময়ে, সুখ দিয়ে, বিশ্বাস দিয়ে। কিন্তু বাবা মায়ের মধ্যে কারোই এগুলোর একটাও নেই। তাদের আছে মন ভর্তি ইগো, আত্মহমিকা, ক্রোধ আর একরাশ অবিশ্বাস, যা সম্পর্ককে ধূলিসাৎ করার জন্য যথেষ্ট। ফলে তাদের সংসার বর্তমানে জলে ভাসা পদ্মের ন্যায় ভেসে যাচ্ছে। ঠাঁই নেই, গতি নেই, নিজের আটকে রাখার ইচ্ছে নেই। ইচ্ছা থাকলে এখন আর জো নেই। আর তাদের এই ভাষা খেলাটাই হয়তো এই বছরের ডিভোর্স নামক মুক্তিতে সমাপ্তি টানা হবে। বাবার উপর রাগ, মায়ের অভিমান, নিজের ভাগ্যের উপর বড়ই অসন্তুষ্ট রেদন। এজন্য মেজাজটা সবসময় থাকে খিটমিটে। তবে কুহুদের বাসায় আসার পর থেকে সে দৈনন্দিন কাজে কিছুটা পরিবর্তন এনেছে, আনতে বাধ্য হয়েছে। কারণ একা থাকা আর সপরিবারে থাকা এক নয়। সপরিবারে থাকতে গেলে কিছু নিয়ম মানতে হয়, অন্যের সুবিধা অসুবিধার ব্যাপারে খেয়াল রাখতে হয়, নিজেকেও নিজ দায়িত্বে কিছু দায়িত্বের বোঝা ঘাড়ে নিতে হয়। তবেই না সে পরিবারের বিশ্বস্ত সদস্যের স্থান পাবে, ভালোবাসা পাবে, পাবে শ্রদ্ধা, স্নেহ এবং ভরসা। জগিং করতে করতে এসবই ভাবছিল রেদন। ঘেমে নেই একাকার অবস্থা, আর টি শার্ট ঘেমে গায়ের সঙ্গে লেপটে আছে। রোদ চড়ে গেছে, আর দৌড়ানো যাবে না। তাই সে বাসায় পথে পা বাড়ালো। বাসায় গিয়ে দেখে ইসমাতারা বেগম ছাড়া কেউ এখনো ওঠেনি, উঠবে আরো পরে। তাছাড়া আজকে সাপ্তাহিক ছুটির দিন। ঘড়িতে সকাল 8:30। রেদনকে বাসায় ঢুকতে দেখে ইসমাতারা বেগম একগাল হাসলেন, মুখ ভর্তি হাসি নিয়ে বললেন, আব্বা ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। জি আন্টি। একথা বলে রেদনও ভদ্রতার সূচক হেসে ফ্রেশ হতে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে নাস্তা সেরে রেডি হয়ে বের হতেই দেখে কুহু ড্রয়িং রুমে বসে আচার খাচ্ছে। খালি পেটে কেউ আচার খায়? এখন যদি কিছু বলা হয় তাহলে হয়তো বলবে কেউ খায় না বলে আমি কি খেতে পারবো না। সে কেন বলল, কি জন্য একথা বলল, এই মেয়েটা তো বুঝবেই না। এর চেয়ে একে কিছু না বলাই উত্তম।
সে রান্নাঘরে গিয়ে দেখে ইসমতারা বেগম রান্নাঘর পরিষ্কার করছে। সে গিয়ে সুন্দরভাবে ডেকে পড়ল। আন্টি, আমার আর্জেন্ট বাজারে যাওয়া লাগতো। রূপক ঘুমাচ্ছে। বলছিলাম যে বাজারটা যেন কোন দিকে। বাজারে যাবে একা? দাঁড়াও, কুহুকে সঙ্গে নিয়ে যাও, সে অলিগলি সব চিনে। একথা বলে উনি কুহুকে ডেকে যাওয়ার কথা বললেন। কুহু রেদনকে আপাদমস্তক দেখে নিল, তারপর আচার মাখা হাতটা ধুয়ে বলল, 5 মিনিট দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান, আমি 10 মিনিটে রেডি হয়ে আসছি। একথা বলে কুহুর রুমে গেল। তারপর পাক্কা আধ ঘন্টা পর সে রেডি হয়ে বের হলো। সাজগোজ কিচ্ছু করেনি, সোনালি রঙের একটা 3 পিস পরেছে আর কাটা দিয়ে উঁচু করে চুল বেঁধেছে। এটুকুতেই তার আধা ঘন্টা লেগেছে। রেদনের রাগ হলেও নিজেকে সামলে নিল। তারপর ইসমতারা বেগমকে বলে যখন বের হবে তখন ইসমতারা কুহুকে বললেন, ছেলেটাকে সাবধানে নিয়ে যাবি, খবরদার বলছি, একদম হাঁটাবি না। আর যদি ভেবেও থাকিস ছেলেটাকে নাস্তা নাবুদ করবি, তবে বলে রাখছি, আজ তোর পিঠে চালাকাঠি ভাঙবো আমি। আম্মুর কথা শুনে কুহু করুণ দৃষ্টিতে তাকিয়ে হনহন করে বেরিয়ে গেল। আর মনের কথা তার মা জানলো কিভাবে তাই বুঝল না। সে সত্যি সত্যি ভেবেছিল রেদনকে হাঁটাবে। হাঁটাতে হাঁটাতে যান তেনা তেনা করে ফেলবে। তার বাসা থেকে বেরোতেই খালি রিক্সা দেখতে পেল। কুহু ইশারায় রিক্সা থামাতে বলে উঠে বসলো। রেদনও বসলো, তবে এমনভাবে সরে বসলো যেন কুহুর গায়ের সঙ্গে তার স্পর্শ না লাগে। আর চোখে ব্যাপারটা খেয়াল করলো কুহু, কেন যেন ভালোও লাগলো। টং টং বেল বাজিয়ে রিক্সা চলছে গলির মোড়ের রাস্তা ধরে। তখন কুহু বলল, কোথায় যাচ্ছি জানতে পারি? সবজি বাজার করতে। যে বাজারে টাটকা সবজি পাওয়া যাবে সেখানে চলো। মানে কি, আপনি এখন বাজার করতে যাচ্ছেন, তাও হিরো সেজে? বাংলাদেশের সবজি বাজার সম্পর্কে আপনার ধারণা আছে? ধারণা নেই বলেই তোমাকে সঙ্গে নিয়েছি। আর হ্যাঁ, যারা হিরো তাদের এক্সট্রা করে হিরো সাজা লাগে না, বরং যারা অকর্মা, কাজ থাকে না, তারাই সাজগোজের পেছনে সময় ব্যয় করে। কুহু মুখ ভ্যাংচালো। রেদন দেখেও মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। ভাঙাচোরা চিকন রাস্তা, একটা রিক্সা গেলে অন্য রিক্সাকে সাইড দিতে দাঁড়াতে হয়। এর মধ্যে ফাঁক গলি, সাইকেলওয়ালা সেই রাস্তায় ঢুকে পড়ে। এরপর শুরু হয় বাংলা গালাগালি। বাংলাদেশের এই ব্যাপারটা খুবই খারাপ লাগে তার। ঘন্টার ঘন্টার সময় ব্যয় করতে হয় জ্যামে পড়ে। যুগের পর যুগ এভাবেই চলে আসছে, তবু এর সমাধান নেই। মনে মনে বিরক্ত হয়ে এসবই ভাবছিল রেতন। কুহু চুপ করে বসে আছে। মুখ কখন চকলেট পুড়েছে কে জানে। চকলেট কটমট করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। রেদন ঘাড় ঘুরিয়ে তাকালো। তাকে তাকাতে দেখে কুহু একটা লাভ ক্যান্ডি এগিয়ে দিল। রেদন নিল না, সে বাচ্চাদের খাবার খায় না। একথা শুনে কুহু বলল, আসলে মন থেকে দিচ্ছিলামও না, তাকাতে দেখে ভদ্রতা দেখাতে যাচ্ছিলাম। না নিয়ে খুব উপকার করলেন। রেদন জবাব দিল না। তখন ফোনে টোন বেজে উঠল। স্ক্রিনে ভাষা নাম্বার আর সময় দেখে কলটা রিসিভ করলো। কল রিসিভ করা মাত্রই ফোনের স্ক্রিনে পুতুলের মতো দেখতে একটা মেয়ের ছবি ভেসে উঠল। তবে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটি গড়গড় করে বলল, আচ্ছা সমস্যা কি তোমার? ফোন করলে ধরো না কেন? এই ভালোবাসা আমাকে? এটা ভালোবাসার নমুনা? আম্মু ঠিকই বলে, তুমি একটা মিথ্যাবাদী। মিথ্যা কথা বলে দেশে গিয়েছো তুমি। পাশাপাশি বসে থাকায় কুহু একবার উকি মেরে মেয়েটাকে দেখল। সত্যি মেয়েটা দেখতে একটা পুতুল যেন। গফটপ হবে বোধহয়। এমন খারুশ লোকের এত সুন্দর গপ, বাপরে ভালোই পটিয়েছে। কুহু আরও কথা শুনতে কান খাড়া করে রাখলো। আরও দু একটা কথা শুনে বুঝলো এদের অভিমানের চাপটা চলছে। রেদনকে কিছু বলার সুযোগ দিচ্ছে না মেয়েটি, নিজেই গালমন্দ করে যাচ্ছে। তার সেটা খুব খুশি হলো। মেয়েটাকে বাহবা দিতে ইচ্ছে করলো। তখন রিক্সার চাকা গর্তে পড়লো আর রিক্সার হুডের সঙ্গে তার মাথাটা বাড়ি খেলো। ব্যথা পেয়ে একা একাই মাথা ঠলতে ঠলতে বলে বসলো, মা গো, মাথাটা গেল আমার। এই রিক্সা মামা দেখে রিক্সা চালান, বিয়ে হয়নি এখনো। তোমার পাশে ওটাকে? তুমি কাকে নিয়ে ঘুরছো? আমরা তোমার টেনশনে নাওয়া খাওয়া বাদ দিয়েছি, আর তুমি কিনা তোমার গফকে নিয়ে ঘুরছো? একথা বলা মাত্র মেয়েটা হৈ হৈ করে বলল। মেয়েটাকে এবার রেদন ধমকে উঠল। হঠাৎ ধমক খেয়ে কিউট মেয়েটি চুপ করে গেল। তারপর কুহুর মুখের সামনে ফোনটা ধরে ভালো করে দেখালো। কুহুকে দেখে মেয়েটা কল কেটে দিল। কল কাটা মাত্রই একটা মেসেজ এলো, এটা রূপক ভাইয়ার বোন? এর জন্য দেশে গিয়েছো তুমি? ভাবি কিন্তু মাশাল্লাহ ভাইয়া, পাশাপাশি দারুণ মানিয়েছে। ভাবির ঠোঁটের পাশের তিলটা কি রিয়েল? জানাবে কিন্তু। আর হ্যাঁ, ভাবিকে দেখানোর জন্য এমন নাটকের মানে বুঝলাম না। রেদন এবার মেসেজ করলো, বুঝতে হবে না, তবে শোন, বাবার জন্য বাস রেডি। তুই আবার ওভার অ্যাক্টিং করে সব গড়বড় করে দিস না, তো বি কেয়ারফুল।
ডিমির মেসেজ দেখে রেদন আর চোখে পাশে তাকালো। কুহু চকলেট চিবোতে চিবোতে পথঘাট দেখছে মানুষ, গাছগাছালি, একটা কুকুর ছানাদের দুধ খাওয়াচ্ছে, সেটাও মনোযোগ সহকারে দেখলো, তারপর হাসলো। তাকে নিঃশব্দে হাসতে দেখে রেদন সেদিক থেকে দৃষ্টি সরিয়ে অভিজ্ঞ হাতে টাইপ করলো। আর যাকে তাকে ভাবি ভাবা বন্ধ কর, পাশে বসলেই ভাবি হয়ে যায় না। ভাবি হতে গেলে তোর ভাইয়ের সঙ্গে আগে বিয়ে হতে হবে, তারপর ভাবি ডাকার সুযোগ পাবি। হ্যাঁ, এটা রূপকের ছোট বোন, সঙ্গে আমার ছাত্রীও, তাই ফান করেও এসব বলবি না। আর ফান জিনিসটা মাঝে মাঝে সম্পর্ক নষ্ট করে। এসব ফান রূপকের নজরে পড়লে ব্যাপারটা খুবই খারাপ হবে, আমি নিজেও লজ্জিত হব। তাছাড়া প্রতিটা সম্পর্ককে আগে সুন্দর নজরে দেখতে হয়, জানতে হয়, ভাবতে হয়, এরপর সেটার মন্তব্য করতে হয়। তুমি যেটা করছো সেটা মোটেও ঠিক না, বরং এভাবে বলা অন্যায়। আর ওর জন্য দেশে এসেছি, এই কথার মানে কি? এমন এক চটকানা দিব না, 1 মাস গাল নাড়াতে পারবি না বেয়াদব। আমি দেশে এসেছি শুধু বাবা মায়ের ডিভোর্স ঠেকাতে, কোনো বন্ধুর বোনের জন্য নয়। বোঝা গেল? তোর গোবর ভরা মাথায় কথাটা ঢুকলো নাকি আবার বলতে হবে? আর একটা আজাইরা কথা বললে তোমার কপালে দুঃখ আছে, পাজি কোথাকার। উক্ত মেসেজটি সেন্ড করে রেদন ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। রিমিটা দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছে। আবার বলে কি না, ভাইয়া তুমি ভাবিকে নিয়ে ঘুরছো, দেশে আসা 2 সপ্তাহ হলো না, এর মধ্যে নাকি ভাবি জুটিয়ে ফেলবে। এসব কিছু এত সহজ? পাশের এই তারকাটা পাগল মেয়েকে আর যাই হোক রিমির ভাবি বানাবে না, সে কখনো না। তাহলে জীবনে শান্তি বলে যতটুকু অবশিষ্ট আছে সেটাও চলে যাবে। তাছাড়া বাবা মায়ের সম্পর্কের অবস্থা দেখে তার বিয়ের প্রতি কেন জানি অনীহা কাজ করে। সম্পর্কগুলোকে জটিল সমীকরণ মনে হয়। হঠাৎ একটা কথা মনে হতেই সে আরেকবার কুহুকে দেখে নিল। আসলে কুহুকে নিয়ে বের হওয়া পরিকল্পনার অংশ মাত্র। এর পরিকল্পনাদাতা কেবলই রূপক। আজ রূপকের ছোট্ট একটা অপারেশন হবে, তার পায়ের টিউমার। একথা সবাই জানলেও শুধু কুহু জানে না। এতক্ষণ ইসরাতারা বেগম, রূপক আর তার বাবা হয়তো বেরিয়ে গেছে হসপিটালের উদ্দেশ্যে। কাজ হয়ে গেলে সেও যাবে কুহুকে সঙ্গে নিয়ে। এমন করার কোনো কারণ ছিল না। ভাইয়ের অপারেশন অথচ বোন জানবে না, ব্যাপারটা কেমন হয়ে যায়। রেদনের কাছের ব্যাপারটা দৃষ্টিকটু লাগছিল। পরে জানতে পারল বছর 3 আগে রূপক আর কুহুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেদিন তারা 2 ভাই বোন বাইক করে বাসায় ফিরছিল। সেই অ্যাক্সিডেন্টে রক্ত কাটাছেড়ায় কুহুর মনে ভাইকে হারানোর ভয় জিকে ধরেছিল। সেই ভয় কাটিয়ে উঠতে দীর্ঘদিন সময়ও লেগেছিল। তাছাড়া কুহুর রক্ত ফোবিয়া আছে। রক্ত দেখলে তার হাত পা থরথর করে কাঁপে, মাথা ঘুরে, আপনা আপনি চোখ ঝাপসা হয়ে আসে। মনে পড়ে যায় ভাইয়ের রক্তাক্ত দেহের কথা। সেদিনের কথা ভেবেই রেদনকেও এই পরিকল্পনায় অংশ নিতে হয়েছে। মিথ্যা অজুহাত দেখিয়ে কুহুকে নিয়ে বের হয়েছে। তবে বের যখন হয়েছে আরেকটা কাজ সেরে যাবে, যে কাজের জন্য তাকে এতদূর ছুটে আসতে হয়েছে। অভিমান ভুলে বাবার কলেজে গেস্ট টিচার হিসেবে জয়েন করতে হয়েছে। মনে মনে আরেকটা পরিকল্পনা সাজিয়ে রিক্সা থামিয়ে কুহুকে নামতে বলে। সে নিজেও নামলো। কুহু বলল সবজি বাজারে যেতে 5 মিনিট লাগবে, এখানে নামলে হাঁটতে হবে। তখন যেন তাকে দোষ দেওয়া না হয়। রেদন তার কথা জবাব দিল না, রিক্সার ভাড়া মিটিয়ে হাঁটা ধরল। তা দেখে কুহুও নামলো, দ্রুত হাঁটা ধরল রেদনের পিছু পিছু। এই লোকটা এমনভাবে হাঁটে তার সঙ্গে পেরে ওঠে না। রেদন কুহুকে নিয়ে রাস্তা পার হয়ে আরেকটা রিক্সায় উঠে বসলো। কুহুকে কিছু বলার সুযোগ দিল না, শুধু বলল, যেখানেই যাচ্ছি সেফ থাকবে, যেভাবে এনেছি সেভাবে বাবা মায়ের কাছে পৌঁছে দেব। শুধু ধৈর্য ধরে মুখটা বন্ধ করে বসে থাকো। যতক্ষণ না আমি কিছু জিজ্ঞাসা করব ততক্ষণে নিশ্চুপ, ওকে? কুহু ঘাড় নাড়িয়ে ওকে বোঝালো। এখন রিক্সা চলছে গলি বেরিয়ে বড় রাস্তার দিকে। এটা আবাসিক এলাকা, রাস্তাও পরিষ্কার পরিচ্ছন্ন। এই লোকটা কোথায় যাচ্ছে কে জানে, তবে সেখানেই যাক। রিক্সা চড়ে ঘুরতে তার মন্দ লাগছে না। অনেকদিন এভাবে ঘোরা হয়নি। বৃষ্টি হলে দারুণ হতো, কিন্তু হবে না। আকাশ ফকফকে পরিষ্কার। তখন রিক্সাটা একটা গলি পেরিয়ে 3 তলা বিশিষ্ট একটা বাড়ির সামনে দাঁড়ালো। ভাড়া মিটিয়ে বাড়িটার সদর দরজাটা নক করলো। দারোয়ান তাকে দেখা মাত্র দৌড়ে এসে দরজা খুলে দিল, সালাম দিল, কুশল বিনিময় করলো। রেদন সালামের জবাব নিয়ে কুহুকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। বাড়ির 2 ধারে 2টো বাগান, একটা ফলের আর একটা ফুলের। কত রকমের ফুল। কুহু চোখ জড়িয়ে ফুল দেখছে। ভীষণ সুন্দর বাড়ি। বাড়ির আশপাশ কেউ যে যত্ন করে এসব লাগিয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তারা আর একটু সামনে এগিয়ে বাসার দরজায় কলিং বেল চেপে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই টুটুল এসে দরজা খুলে দিল। রেদনকে দেখে সে বিস্ময় নিয়ে তাকিয়ে উচ্চ শব্দে উচ্চারণ করলো, আরে ভাইজান, ও চাচা যান, বড় ভাই আইছে, কই আপনি?
তাড়াতাড়ি আহেন। তাকে চেঁচাতে দেখে রেদন ভীষণ বিরক্ত হলো। তারপর টুটুলকে সরিয়ে ভেতরে প্রবেশ করলো। আদেশ করলো বাসার মালিককে গিয়ে খবর দিতে, হাতে সময় নেই, জরুরি কথা বলে বেরিয়ে যাবে। কথা শুনে টুটুল তার গলায় ঝোলানো গামছায় হাত মুছতে মুছতে দৌড়ে ভেতরে চলে গেল। আর কুহু অবাক হয়ে ড্রয়িং রুমের দেওয়ালে ঝোলানো ছবির দিকে তাকিয়ে রইল, কারণ ছবিটি রেদনের বাম পাশে কিছুক্ষণ আগের দেখা সেই পুতুল মেয়েটি, যার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল রেদন। দুজনের মুখের মিল আছে। এটা তখন খেয়াল না করলেও এখন খেয়াল করলো সে, এবং বুঝেও গেল এরা ভাই বোন। ছি, আর সে কিনা গপটপ ভেবে বসেছিল। সে দৃষ্টি ঘুরিয়ে আবার তাকালো এবং আরেক দফা অবাক হলো রেদনের সঙ্গে কলেজের প্রিন্সিপাল স্যারকে এক ফ্রেমে দেখে। ওনার সঙ্গেও খুব মিল পেল। এতদিন এসব খেয়াল না করলেও ছবিতে পাশাপাশি থাকায় সহজে সমীকরণ মিলিয়ে নিল। তবে রেদনকে কিছু বলল না, আশেপাশে তাকিয়ে ড্রয়িং রুমটা পরখ করে নিল, সঙ্গে পরিস্থিতি বুঝে ভদ্র হয়ে বসে রইল। একটু পরে প্রিন্সিপাল স্যার এলেন। রেদনকে দেখে ওনার দুচোখ খুশিতে ঝলমল করে উঠল। উনি টুটুলকে ডেকে দ্রুত নাস্তা পানি আনার আদেশ করলেন। রেদন তখনও ফোন স্কল করতে ব্যস্ত, দৃষ্টি তুলে তাকায়নি বাবার দিকে, টু শব্দ করেনি। স্যার এবার তাকালেন কুহুর দিকেও। মেয়েটিকে ভালো করে চিনতে পেরেছেন এবং কুহুকে রেদনের সঙ্গে দেখে উনি অবাক হলেন না, যেন রেদনের পাশে কুহু থাকাটাই স্বাভাবিক। উনি কুহুকে কিছু বললেন না, নিঃশব্দে হাসলেন। কুহুও ভদ্রতাসূচক সালাম দিল। তখন রেদন বলল, আগামী সপ্তাহে ফিরে যাচ্ছি আমি। এসেছিলাম আম্মুর পাঠানো ডিভোর্স পেপার আপনার নিকট পৌঁছে দিতে। এই পেপারে সাইন করুন। ছেলের কথা শুনে স্যার হতবাক হয়ে তাকিয়ে রইল। জবাবে কিছু বলার ভাষা খুঁজে পেলেন না তিনি। কিয়ৎকাল নিশ্চুপ থেকে বললেন, তোমার সঙ্গে আমিও যাব। আমার আম্মুর সঙ্গে আমার কিছু কথা আছে, যেগুলো সামনাসামনি বলা দরকার। এতদিন মনে হয়নি কথা বলা দরকার, মনে হয়নি এই সম্পর্কটাকে বাঁচানোর শেষ চেষ্টা করার দরকার, মনে হয়নি ছেলে মেয়ের কথা ভেবে ভুলগুলো শুধরে নেওয়ার। তবে আজ কেন? আমি এত কিছু জানি না। আম্মুর আদেশ সাইন করিয়ে তারপর এখান থেকে যেতে। উনি এসব থেকে মুক্তি চান। আর ডিভোর্সটা হওয়া খুব দরকার, কারণ ডিভোর্স হয়ে গেলে আমি নিজে দাঁড়িয়ে আম্মুর সেকেন্ড বিয়ে দিব। একটা ভুল সারা জীবন বয়ে বেড়ানোর প্রশ্নই আসে না। রেদনের কথা শুনে খুব বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। এরা বাবা ছেলের তর্কযুদ্ধ করছে, একজনের যুক্তিতে আরেকজন পাল্টা যুক্তি ছুটছে। তাদের সামনে পড়ে আছে ডিভোর্স পেপার। এদের বাবা ছেলের মাঝে সে নীরব দর্শক। কিছু বলা তো দূর, এদের কথা শুনে নড়াচড়া করতেও ভুলে গেছে সে অনড় হয়ে বসে থেকে রেদনের দিকে তাকিয়ে রইল। রেদনকে নিষ্ঠুর বলে জানত সে, কিন্তু সে এত নিষ্ঠুর কল্পনা করেনি। এদের কথা শুনে কুহু মনে মনে বলল, এই আবার কেমন জাতের ছেলে, বাবা মায়ের ডিভোর্স করাতে উঠে পড়ে লেগেছে। উক্ত কথাটি মনে মনে বললেও কুহুর মুখের এক্সপ্রেশনটা ছিল হতবাক হবার মতোই, যেন মুভির কোনো দৃশ্য লাইভ টেলিকাস্ট দেখছে। রেদন হিরো আর প্রিন্সিপাল স্যার অসহায় একজন বাবা ছেলেকে নিজের অবলম্বনটুকু দিবে না, আর বেয়াদব ছেলে জোর করে নিবে, নিয়েও ক্ষান্ত হবে না, আরও জোর জুলুম করবে, গায়ে হাত তুলবে না, তবে কথা দিয়ে পিষ্ট করবে, খোঁচা মারবে। এই মুহূর্তে রেদনের ভিলেন মার্কা ভাবভঙ্গি দেখে তেমন মনে হচ্ছে। তাছাড়া কেউ কারো বাবার সঙ্গে এভাবে কথা বললে কিভাবে বলে? কোনো যুক্তিতে বলে? যার জন্য তার জন্ম সেই মানুষটা হচ্ছে বাবা। বাবারা মানুষ, তারা ভুলের ঊর্ধ্বে নয়। রাগ তাদেরও আছে, কষ্ট আছে, মান অভিমানও আছে, এ কথা স্মরণে রাখতে হবে। এছাড়া কার সংসারে বা ঝগড়া হয় না? সবারই হয়। তার নিজের বাবা মায়েরও ঝগড়া হয়, কথা বলাও বন্ধ করে দেয়, না খাওয়া অফ, আবার সেটা মিটেও যায়। মিটে গেলে দুজনে বসে সমস্যার সমাধানও করে। এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্ক। হয়তো ওনাদের ব্যাপারটা জটিল, নানান জটিলতার কারণে কেউ কারো মান ভাঙায়নি, আর দুজন দুদেশে থাকায় সম্ভব হয়নি। আবার এমনও হতে পারে কেউ একজন যোগাযোগ করতে চেয়েছিল, তবে আরেকজন সেই সুযোগটুকু দেয়নি। এভাবে দূরত্ব আরও বেড়ে গেছে, কিন্তু সর্বশেষ চেষ্টাটুকু তাদেরকে মুখোমুখি বসিয়েই করা উচিত। এদিকে ছেলের রণমূর্তি মুখ দেখে আতিকুর রহমান ঘাবড়ে গেল, কুলকুল করে খাচ্ছেন। কুহু সেটা ভালোভাবে লক্ষ্য করে উঠে দাঁড়ালো। আশেপাশে তাকিয়ে পাশে রান্নাঘর থেকে এক গ্লাস পানি এনে দিল আতিকুর রহমানের হাতে। সত্যি ওনার গলা শুকিয়ে আসছিল, বুকটা খুব ধড়ফড় করছিল। উনি গ্লাস নিয়ে গলায় পানি ঢেলে দিলেন, বড় করে নিঃশ্বাস নিলেন। তখন টুটুল ট্রে ভর্তি নাস্তা এনে রাখলো তাদের সামনে থাকা সেন্টার টেবিলে। রেদন বিরক্ত মুখে টুটুলের দিকে তাকালেও নাস্তা ছুঁয়ে দেখল না। তাকে কিছু খেতে না দেখে আতিকুর রহমান খেতে বললেও শুনল না, অনড় হয়ে বসে রইল। আর কুহু এটা বুঝলো না সে খাবে কিনা, খাওয়া ঠিক হবে কিনা, কারণ বাবা ও ছেলের মধ্যে নীরব যুদ্ধ চলছে। যুদ্ধের অবস্থা বেগতিক হচ্ছে, দুজনেই স্বাভাবিক অবস্থায় নেই। কখন ফেটে পড়ে বলা মুশকিল। কুহু ওর এই বোঝা না বোঝার চিপা গলিতে আটকে চুপ করে বসে রইল।
খ্যাপাটে রেদনকে দেখে তার ভয় লাগছে, তাই এদের মধ্যে কথা বলার সাহস করছে না, বলা উচিত হবে না, আবার চলে যেতেও পারছে না। তখন আতিকুর রহমান আগে বললেন, আমার মাকে কল দাও, কথা বলি। রেদন হাসল, খ্যাপাটে হাসি, তারপর কিছুক্ষণ নীরব থেকে বাবার চোখে চোখ রেখে পাল্টা জবাব দিল, এতদিন বলার সময় হয়নি, তবে আজ কেন? কেন? এর উত্তর সবসময় শ্রুতিমধুর হয় না, তাই এখন দিতে বলছি, দাও। প্রয়োজনটা আপনার, আমার নয়। যার প্রয়োজন তারই কল দেওয়া উচিত নয় কি? আমার কল ধরবে না। এর দায়ভার আমার নয় নিশ্চয়ই। আর কল ধরার মতো সৎকর্ম করেও রাখেননি, যা করেছেন প্রাপ্য হিসেবে সেসব পাচ্ছেন। আমি খারাপ, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, খারাপ স্বামী। এই অভিযোগ মাথা পেতে নিলাম। তার কি উচিত ছিল একটাবার যোগাযোগ করার সুযোগ দেওয়ার? সে কি দিয়েছে? সবসময় আমাকেই কেন তার পেছনে ছুটতে হবে? তার কথাই রাখতে হবে। আমি কি মানুষ না? আমার রাগ থাকতে পারে না? আজ রেদনও যেন হাঁটতে আসেনি, তার ভঙ্গিমায় সেটা স্পষ্ট, কেমন বুনো ষাঁড়ের মতো ফুসছেছে। বাবার বলা কথা শুনে তার রাগটা তরতর করে বেড়ে গেল। সে জবাব দিল, পারে, অবশ্যই পারে। পারে বলেই বউ পিটিয়ে মধ্যরাতে বাসা থেকে বের করে দিতে পেরেছিলেন। সুপুরুষের মতোই কাজ করেছিলেন। এজন্য পুরুষ হিসেবে আপনি ধন্য। এ কথা শুনে আতিকুর রহমান কথার কই হারিয়ে ফেললেন। অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। কুর ভীষণ মায়া লাগছে মানুষটা দেখে। সাপোর্টার হিসেবে পাশে কেউ নেই। তখন রেদন খামটা খুলে ডিভোর্স পেপারটা এগিয়ে দিল। এরপর তাচ্ছিল্য ভরা সুরে পুনরায় কথার বাঁধ ছুড়ে দিল, সাইন করুন। অনন্তকাল বসে থাকতে আসিনি আমি। আগামী সপ্তাহেই দেশ ছেড়ে যাচ্ছি। দেশের আর কখনোই ফেরা হবে না। আর না আম্মু আর রিমিকে আসতে দেব। এতদিনের অবহেলায় বয়ে বেড়ানোর সম্পর্ক থেকে আমাদের মুক্তি দিন। নিজেও মুক্তির স্বাদ গ্রহণ করুন। তাছাড়া আপনি আম্মুর সঙ্গে কি বলবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমাকে যেই কাজটা করতে পাঠানো হয়েছে আমি ঠিক সেটাই করতে এসেছি। নয়তো আপনার বাড়িতে পা রাখার ইচ্ছে ছিল না আমার। আদৌ জানি না আম্মু পরে সিদ্ধান্ত চেঞ্জ করবে কিনা। তবে আমরা দুই ভাই বোন, আর আপনাকে বাবা হিসেবে চাই না। আপনি বাবা হওয়ার যোগ্যও না। তবে আপনার বাবা মায়ের আদর্শ সন্তান আপনি, যে কারণে অকারণে বউকে অবিশ্বাস করতে পারে, হাতে হাত তুলতে পারে। একটা কথা না বললেই নয়, শিক্ষা আপনার বাহ্যিক লেবাসটুকুই চেঞ্জ করেছে, মানসিকতা চেঞ্জ করতে পারিনি। যদি পারত তবে আপনার এই বড় বাড়িতে আজ শূন্যতা বিরাজ করতো না। স্ত্রী সন্তান থাকতেও নিঃসঙ্গ জীবন কাটাতেন না। রাগে উগ্রানোর হৃদয়ায়নের বলা কঠিন কঠিন কথাগুলো শুনে আতিকুর রহমান শুধু তাকিয়ে রইলেন, মৃদু হাসলেন। অনেকদিন পরে ছেলেকে রাখতে দেখছেন। রাগে চোখ মুখ লাল বর্ণ আকার ধারণ করেছে ছেলের। আজকে যেন বাবা ও ছেলের বুকচাপা কষ্টগুলো কথার মাধ্যমে বেরিয়ে আসতে চাচ্ছে। কিন্তু রেদনের কষ্ট কিসের? কিসের বা এত মান? বাবাকে এতদিন কাছে না পাওয়ার কষ্ট, বোনকে বাবার স্নেহ থেকে বঞ্চিত হতে দেখার কষ্ট, নাকি অন্য কিছু? উনি নিশ্চুপ হয়ে বসে আছে। এতদিন বুকচাপা কষ্টগুলো অভিমান হয়েছিল, আজকে ক্ষোভ রূপে উপস্থাপন করছে ছেলেটা। সেই ছোট্ট হৃদ ওনাকে রাগ দেখাচ্ছে, যাকে কথা বলা শিখিয়ে আঙুলে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছে, খাইয়ে দিয়েছে, বুকে ঘুম পাড়িয়েছে কত রাত। সেই ছেলে এতদিনের পুষে রাখা রাগটা কথা দিয়ে বুকটা এফোড় ওফোড় করে দিচ্ছে। উনি ছেলের রাগ মাত্রা কমাতে একটাও জবাব দিলেন না, বলা বাহুল্য ইচ্ছে করে দিলেন না। সব কথা যেন হারিয়ে গেছে, ফুরিয়ে গেছে। ঘড়িতে সময় দেখে রেদন পুনরায় সাইন করতে তাগেদা দিল। সাইনের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করার কথা স্মরণ করিয়ে দিল। আতিকুল রহমান আবারও ঠান্ডা মেজাজে বললেন সাইন করবেন না। তবুও রেদন শুনছেই না। তার একটাই কথা, সাইন করতেই হবে। এবার মনে হচ্ছে ছেলের মায়ের থেকে ডিভোর্স করাতে ছেলেরই তাড়া বেশি। ডিভোর্স ডিভোর্স, যে করছে ডিভোর্স দিব বললেই দিতে হবে। স্বামী স্ত্রীর মাঝে মান অভিমান হতে পারে না। ডিভোর্স দিলে এতদিনে দিতে পারতেন না? বিয়ে করে নতুন সংসার করতে পারতেন না? অবশ্যই পারতেন। তবে কেন করেননি এটা তো বুঝতে হবে। ছেলে বড় হয়েছে, বুঝতেও শিখেছে, মন আছে, মনেও হয়তো কারোর জন্য ভালোবাসা আছে, টানও আছে। সে কি আদৌ কিছু বোঝে না, নাকি বুঝতে চাইছে না? এখন কি ছেলেকে মুখ ফুটে বলতে হবে তোমার মাকে আমি ভালোবাসি, ঠিক আগের মতোই ভালোবাসি, সে আমার প্রথম ও শেষ ভালোবাসা? তাকে ছাড়া দীর্ঘদিন একা থাকলেও একেবারে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারি না। কোনো অবস্থাতেই তাকে ডিভোর্স দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আতিকুর রহমান এতক্ষণ নিশ্চুপ থাকলেও এবার রাগে ওনার শরীর জ্বলে উঠল। ছেলের গাড়ে শপথ করে একটা থাপ্পড় বসাতে ইচ্ছে করলো। মেরেও দিতেন যদি কুহু মেয়েটা ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে না থাকতো। উনি এবার তেজি সুরে মুখ খুললেন, ডিভোর্সের তারা তোমার নাকি মায়ের? দুজনেরই। আম্মু যাচ্ছে আমি সংসারী হই,
আর আমি চাচ্ছি আমার বিয়ের আগে এই ডিভোর্সের খেলা বন্ধ হোক, আম্মুর একটা গতি হোক, তাহলে আমার বিবাহিত জীবনে আমিও নিশ্চিন্তে থাকতে পারবো। তোমার আম্মুর গতি মানে কি দ্বিতীয় বিয়ে? ঠিক ধরেছেন, ভুলকে ফুল ভেবে কতদিনই বা আটকে থাকা যায়। এবার সমাপ্তি পাঠ প্রয়োজন, কথায় কথা বাড়ে, আপনি সাইন করুন। রিদওয়ান, বড় হয়েছো, মানে এই না শাসন করতে পারবো না, বাড়াবাড়ি করিও না, কোনো সাইন টাইন হবে না। রিদওয়ান এবার চট করে দাঁড়িয়ে গেল, সেন্টার টেবিলের উপরে থাকা নাস্তার ট্রে ছুঁড়ে মারল। ঝনঝন শব্দে ভেঙে গেল চীনামাটির কফির মগ, কাচের গ্লাস। তাতেও ক্ষান্ত হলো না, চেয়ারে লাথি মেরে হন হন করে বেরিয়ে গেল। কুহু একবার আতিকুর রহমানের দিকে তাকিয়ে আরেকবার রেদওয়ানের দিকে তাকালো। রেদওয়ান দরজা পেরিয়ে চলে যাচ্ছে, তাকে এভাবে যেতে দেখে কুহুও প্রাণপণে তার পেছনে ছুটল। আর আতিকুর রহমান করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলের ব্যবহারে উনি স্তব্ধ। এটা রেদওয়ান, ওনার একমাত্র ছেলে রেদওয়ান? এ কিভাবে সম্ভব? উনি সেভাবে বসে হাট করে খোলা দরজার দিকে তাকিয়ে রইলেন। শেষ আশাটুকু এবার নিভে গেল। এতদিন যে আশায় বুক বেঁধেছিলেন তা এক নিমেষে ভেঙে যাবে কল্পনাও করেনি। ছেলেটা ওনাকে বুঝলো না। এভাবে ঘন্টাখানিক সময় চোখ বন্ধ করে এইভাবেই বসে রইলেন। শরীর খারাপ করছে। টুটুল এলো, কত কি বলল, উনি টু শব্দও করলো না, শুধু বললেন একা থাকতে দিতে। এই কথা শুনে টুটুল কিছু গাইগুই করে চলে গেল। তারপর কি ভেবে যেন উনি ডিভোর্স পেপারে চোখ বোলাতে হঠাৎ চমকে উঠলেন। উনি চশমা মুছে আবারও দেখলেন, হ্যাঁ, যা দেখছে সত্যি। এটা ডিভোর্স পেপার নয়, রেজিস্ট্রি পেপার। রেদান দেশে ফেরার আগের সপ্তাহে নতুন করে ওনাদের রেজিস্ট্রি করা হয়েছে। সেখানে রেদানের মায়ের সাইন আছে। উনি পুরো পেপার উল্টো পাল্টে দেখতে একটা চিরকুট পেলেন। কাপা হাতে চিরকুটের ভাঁজ খুলতেই দেখতে পেলেন ওনার প্রিয় মানুষটার হাতের লেখা জলজল করছে। ছেলে এমন টোস দিয়েছে, মান অভিমানের পালা ভেঙে পুনরায় রেজিস্ট্রি পেপার সাইন করে আবারও নিজেকে তোমার নামে লিখে দিলাম, খুব শীঘ্রই দেশে ফিরছি। এইটুকু পড়ে কথার মানে বুঝতে সময় নিলে কিছুক্ষণ। তারপর চিরকুটটা বুকে জড়িয়ে আতিকুর রহমান ঝরঝর করে কেঁদে ফেলছেন। ওনার কান্নার বেগ বাড়তেই থাকলো। এতদিন একা থেকে কষ্ট বুকে চেপে রেখেছিলেন, তবুও কাঁদেনি, এক ফোঁটা জল গড়াতে দেননি। অথচ আজ এই খুশির মুহূর্তে চোখের অশ্রুই বাদ মানছে না। উনি উল্টে পাল্টে বেশ কয়েকবার রেজিস্ট্রি পেপারটা দেখলেন, প্রিয়তমার সাইনের উপর চুমু দিলেন। কতদিন পর চিরকুট, ঝরঝর অক্ষরে চিরচেনা সেই লেখা। তখন দরজার বাইরে থেকে মাথা বের করে উকি মারল রেদওয়ান আর কুহু। এই দৃশ্যখানা দেখে তাদের মুখে ফুটল বিশ্বজয়ের হাসি। পরিশেষে পরিকল্পনা সাকসেস। এই প্রথম বাবাকে এভাবে কাঁদতে দেখে হৃদয়ও থমকে গেছে। বাকরুদ্ধভাবে সে বাবার দিকেই তাকিয়ে আছে। কে বলে পুরুষ মানুষ ভালোবাসতে পারে না, আগলে রাখতে জানে? পুরুষ ভালোবাসতেও পারে, ভালোবেসে আগলে রাখতেও জানে। কারণ তারা বুক পাঁজরে এক আকাশ সমান পরিমাণ ভালোবাসা পুষে রাখে, তা আবার তার শখের নারীটির জন্য। তবে তারা যেটা পারে না তা হলো ভালোবাসার প্রকাশ ঘটাতে। এই অনিন্দ ধরাধামে স্বল্প সংখ্যক পুরুষ আছে যারা অকপটে ভালোবাসার প্রকাশ করতে পারে, বাকিরা না পারার দলে। আর এই না পারাটাই তাদের ভোগায়। এর জলজান্ত প্রমাণ কলেজের প্রিন্সিপাল আতিকুর রহমান। রেদওয়ান আর দাঁড়ালো না, কুহুর হাতটা ধরে নিঃশব্দের জায়গা থেকে সরে এলো সে। কিছু কিছু মুহূর্ত একা থাকলে ভাবনাগুলো নিগুড়ভাবে ভাবা যায়, সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। উনি না হয় নিজের মতো করে কিছুক্ষণ থাকুক, সময় নিয়ে ভাবুক, অন্তত এইটুকু উপলব্ধি করুক, চীনা মানুষের অচেনা রূপ সহ্য করা বড়ই কষ্টদায়ক। তারা বাসা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় এলো। কুহু নিশ্চুপ, নির্বিকারভাবে একটু দূরত্ব রেখে হাঁটছে। তার হাত থেকে হাতটাও ছাড়িয়ে নিয়েছে। এমনটাও না যে অন্য কিছু ভেবে হাতটা ধরেছিল সে, বলা যায় বেখেয়ালে ধরেছিল। হৃদয় আর চোখে একবার দেখে নিল তাকে। মুখটা দেখলে মনেই হয় না এত দুষ্টু বুদ্ধির অধিকারী সে। রিকশার দেখা নেই, রোদ চড়ে গেছে, ঘাম চড়ছে। কুহুর গাল দুটো রোদে লাল হয়ে গেছে, যেন পাকা টমেটো। নাকে জমেছে বিন্দু বিন্দু ঘাম। রোদে আর না হেঁটে সে কুহুকে নিয়ে একটা ছাউনিতে এসে দাঁড়ালো। পাশেই দোকান। সে দোকানে গিয়ে দুটো কোন আইসক্রিম, একটা ঠান্ডা পানি এনে কুহুকে দিল। কুহু ভুরু কুচকে তাকিয়ে সেগুলো নিয়ে বলল, ধরতে দিলেন নাকি খেতে দিলেন? রেদান ডানে বামে তাকিয়ে রিক্সা খুঁজছিল। কাজের সময় একটাও রিক্সা পাওয়া যায় না, অসময়ে রিক্সার ভিড়ে হাঁটা যায় না। কুহুর কথা কানে পৌঁছাতে সে ছোট্ট করে জবাব দিল, খাও। ধন্যবাদ, তবে কোন চরিত্রে থেকে দিলেন জানতে পারি? যা মন চাই ধরে নাও। এখন যেহেতু আমরা কলেজে নেই, তাই ভাইয়ার বন্ধু হিসেবে ধরে নিলাম। তবে আমার একটা অবজেকশন আছে। বলুন শুনি, কি সেই অবজেকশন? আপনি বলেছিলেন কলেজের বাইরে আপনাকে কেউ না ভাবতে। পথে ঘাটে একসঙ্গে যখন বের হয়েছি, বারবার কেউ না করে তো আর ডাকা যায় না, তাই না?
তাহলে কি বলে ডাকবো? আমি গরু না, আমি মানুষ। আর প্রতিটা মানুষের একটা করে নাম থাকে, আমারও আছে। কি আশ্চর্য, রেগে যাচ্ছেন কেন? আমি বলতে চাচ্ছি যে আইসক্রিম গলে যাচ্ছে, বকবক না করে খাও। তা তো খাবোই, কিন্তু এটারও তো একটা সমাধান করা উচিত। বাসাতে সার্চ করতেও ভালো লাগে না, মনে হয় রাত দিন কলেজেই থাকছি। আপনার যে নাম আছে সেটাও জানি, কিন্তু সমস্যা হচ্ছে আপনি আমার কলেজের স্যার। একে স্যার হন, তারপর ওপরে আবার ভাইয়ের বন্ধু। কোনো সম্পর্কের ধার ঘেঁষে নাম ধরে ডাকা যায় না, তাই যতটুকু সময় বাইরে আছি হৃদ ভাইয়া বলে ডাকি। না। কেন? তবে কি বলে ডাকবো? জানি না। এক কাজ করি, মামা ডাকি। মামা কেন ডাকবে? একেবারে বাবা ডেকে আমার জীবন ধন্য করে দাও, বেয়াদব কোথাকার। একথা বলে রেদন হন করে হাঁটা ধরল। রাগে গা পিত্তি চলে যাচ্ছে তার। বিয়াদব মেয়ে বলে কি না মামা ডাকবে, এটা কোনো কথা? তাকে রাখতে দেখে কুহু দুঠোঁট টিপে হাসল। এই মানুষটাকে রাগাতে আজকাল ভীষণ ভালো লাগে। নাকে যখন গনগন করে মনে হয় গাল দুটো টেনে দেই। কুহু মনে মনে দম ফাটানো হাসি হেসে রেদনের পিছু পিছু গেল, পাশাপাশি দাঁড়ালো। রেদন আর একটু সামনে এগিয়ে ফোন করলো হসপিটালে থাকা ইসমাতারাকে। ইঙ্গিতে ওখানকার খবর জানতে চাইল। ইসমাতারা জানালেন রূপককে কেবল কেবিনে দিয়েছে, কোনো সমস্যা হয়নি, সব ঠিক আছে। তাছাড়া এটা মেজর অপারেশন নয়, চাইলে আজকেই নাকি বাসায় যেতে পারবে। রূপকও হসপিটালে থাকতে চাচ্ছে না, ওনারা সন্ধ্যা নাগাদ দেখে তারপর বাসায় ফিরে আসবে। একথা শুনে রেদন সেখানে যেতে চাইলে ইসমাতারা বারণ করলেন, বললেন কুহুকে ফোনটা দিতে। হৃদের থেকে একটুটুকু দূরে কুহু দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। সে এগিয়ে ফোন বাড়িয়ে দিয়ে কথা বলতে ইশারা করলো। কুহু ফোন কানে চেপে হ্যালো বলতে মায়ের কণ্ঠ শুনে পেল। তখন ইসমাতারা বেগম বললেন, আম্মা শোনো, তোমার রেণুকা আন্টির শরীর খারাপ, তাই দেখতে এসেছি। তুমি হৃদকে নিয়ে বাসায় যাও, আজকে রান্না তুমি করো। আমার হাঁটুর ব্যথা বেড়েছে, একদমই হাঁটতে পারছি না, তাই রূপকে ধরে বেঁধে সঙ্গে এনেছি। সেই আমাকে ধরে ধরে এখানে এনেছে। আমরা সন্ধ্যা নাগাদ ফিরে যাব। তুমি এতক্ষণ ভদ্র মেয়ে হয়ে থাকবে, রিদওয়ানকে একদম জ্বালাবে না। আচ্ছা, আসার সময় কিছু মিছু আনবে আমার জন্য। কি কিছু মিছু? ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক এমন কিছু। ঠিক আছে, নিয়ে আসবো, সাবধানে থেকো। তারপর ইসমাতারা বেগম কল কেটে দিলেন। কুহু রেদনের ফোন ব্যাগ দিয়ে সবজি বাজারের দিকে হাঁটা ধরল। তাকে বিপরীত পথে যেতে দেখে রেদনও তার পেছনেও হাঁটতে লাগলো। অতঃপর কুহু সবজি বাজারে ঢুকে আগে বাজারের একটা বড়সড় ব্যাগ কিনে ঘুরে ঘুরে সবজি কিনতে লাগলো। রেদন সঙ্গে সঙ্গে ঘুরছে, দাম দিচ্ছে। কুহুর দাম কষাকষি দেখে সে শ্বাসকষ্টের পেশেন্টের মতো দম আটকে তাকিয়ে তাকিয়ে দেখছে। দোকানে যেই দাম বলছে কুহুর সেই জিনিসের আরও কম বলছে। দোকানিও ছাড়বে না, কুহুও নেবে না। পরে দুজনেই আর একটু কম বেশি করে তারপর জিনিস নিচ্ছে। কখনো বা তার মনে হচ্ছে এমন ভুলভাল দাম বলায় দোকানিরা না তাকে মারতে আসে, কিন্তু না মারা তো দূর, এরা দিয়েও দিচ্ছে। বাজার করতে করতে কুহু একটা কচি লাউ দেখে দোকানদারকে বলল, মামা আপনার লাউ কত? এডি আমার লাউ না, গাছের লাউ মামা, 80 টাকা দেন। এত দাম? 40 টাকা দিব, দিলে দেন। জিনিসপাতির যা দাম, 40 টাকায় লাউ হয়? আপনি বাজার ঘুইরা এমন কচি লাউ পাইবেন না। আচ্ছা 70 টাকা দেন। 40 টাকার 1 টাকাও বেশি না। কি ভাইজান, ভাবিকে কিছু কর না কেন? এমন করলে হইব? আচ্ছা ভাবি 60 টাকা দেন, আর কমায়েন না। জান, আপনার লেগা ডিসকাউন্ট দিলাম। 40 মানে 40ই। আচ্ছা দেন। কুহু লাউ নিয়ে টাকা দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ঘুরে তাকালো। তারপর দোকানদার ভুল ভাঙাতে একগাল হেসে বলল, মামা এটা আপনার ভাইজান না, মানে আমার হাজব্যান্ড না। আমার বর এমন গোমরা মুখো না, আরো লম্বা, আরো সুন্দর দেখতে, চমৎকার হাসি তার, গায়ের রংটাও আরো উজ্জ্বল। আর ইনি আমার স্যার। স্যার নতুন বিয়ে করেছে তো, তাই বাজার করা শেখাচ্ছে। দায়িত্ববান ছাত্রীরা স্যারকে নিয়েও বাজারে আসে। এরপর থেকে পাশে যেই থাকুক গিট্টু লাগালাগির সম্পর্ক ধরে ভাই কিংবা ভাবি ডাকবেন না, কেমন? এতে গণপিটুনি খাওয়ার সম্ভাবনা 100%। আজ আসি মামা, ভালো থাকবেন। হতভম্ব দোকানিকে দেখে কুহু মিষ্টি করে হেসে সামনে হাঁটা ধরল। রেদন ভুরু কুচকে তাকিয়ে আছে, কিছু বলার ভাষা খুঁজে পেল না সে। অগত্যা কুহুর পেছনে ঘুরতে লাগলো। তারপর তারা বাসায় যাওয়ার জন্য রিক্সা উঠে বসলো। পাশাপাশি বসে আছে দুজন, কারো মুখে কথা নেই। হঠাৎ কুহু পাশ ফিরে তাকিয়ে বলল, স্যার, আম্মু তো সন্ধ্যার আগে ফিরবে না, আমাদেরকেই
রান্না করতে হবে। আমি আবার ভালোই রান্না পারি, কিন্তু সেটা কেউ খেতে পারে না। এখন খেতে না পারাটা কি আমার দোষ? অবশ্যই না। তা আপনি কি রান্না টান্না কিছু পারেন? হুম। তাহলে আজকে রান্নাটা না হয় আপনিই করুন। আপনি শেফ আর আমি হব আপনার সহকারী, ওকে? হুম। রেদনের সম্মতি পেয়ে কুহু মিষ্টি করে হাসল। অবশেষে রান্নার দায়িত্বটা স্যারের ঘাড়ে চাপিয়ে দিয়ে শান্তি লাগছে। তার আবার রান্না বান্না ভালো লাগে না, খেতে ভালো লাগে। রেদন বাড়তি কোনো কথা বলল না, তবে আর চোখে তাকিয়ে কুহুকে দেখে নিল। প্রিন্সিপালের বাসা থেকে বের হতেই এই মেয়ে তার উপরেই চোটপাট দেখিয়েছে, কথা শুনেছে। কত বড় স্পৃহা! আবার তার দিকে আঙুল তুলে স্পষ্ট বুঝিয়েছে যে সে একজন কলেজের টিচার, শিক্ষা দেয়। তার মতো স্টুডেন্টরা তার কাছে শিক্ষা নেয়। অসংখ্য স্টুডেন্টের ভবিষ্যৎ গড়ায় সে, অথচ সে শিক্ষা দেয়। সে কিভাবে পারে তার বাবার সঙ্গে এমন রুড বিহেভ করতে? কিভাবে পারে বাবার সামনে বসে থাকাকালীন চেয়ারে লাথি মেরে চলে আসতে? কিভাবে পারে বাবার সঙ্গে তর্ক করতে? এটা কি বেয়াদবি নয়? বাবা ভুল করেছে বলে এত কথা শোনালো, তাহলে সেও তো কম কাহিনী করলো না তার বেলা। এখন তাকে কে শাস্তি দিবে? অন্য কেউ অপরাধ করলে মেরে হাতের অবস্থা দফারফা করে দেয়, রাগলে বাবাকেও তো ছাড়ে না। অথচ সে অপরাধ করলে তার শাস্তি কে দিবে? নাকি সে মহারাজা, তার জন্য শাস্তি বরাদ্দ নেই? রেদন যখন হনহন করে বেরিয়ে যাচ্ছিল জবাব না দিয়ে, কুহুও তখন রেগে রেদনের বাহু খামছে ধরে দাঁড়ায় করায়। পুনরায় উক্ত প্রশ্নগুলো করে, জবাব চায়। রেদন টুপ করেছিল। তখন কুহুও গো ধরে দাঁড়িয়ে থাকে, জবাব না দিলে এক ধাপও নড়বে না। অগত্য রেদন তাকে পরিকল্পনার কথা বলে। পুরো কথা শুনে কুহুর মুখে হাসি ফোটে, রাগ গলে জল হয়ে যায়। শান্ত হয়ে ব্যাপারটা বোঝারও চেষ্টা করে এবং ঘণ্টাখানিক বাসার আশেপাশে ঘুরে চুপি চুপি আতিকুর রহমানকে দেখতে যায়। তারপর দেখে তাদের কাঙ্ক্ষিত সেই দৃশ্যখানা। রেদন ভিডিও কলে তার মা নীলিফা ইয়াসমিনকেও দেখায়। পাশ থেকে দেখে একমাত্র ছোট বোন রিমিও। অচিনপুরীতে থেকে তার মা ঠোঁটে হাসি, চোখে জল নিয়ে দৃশ্যখানা দেখে। একটা সময় উনিও নিঃশব্দে কেঁদে দেয়। স্বামীর চোখে পানি দেখে নিমেষেই সব ভুলেও যান। অভিমানের পাহাড় চূর্ণ বিচূর্ণ করে ফেলে। শঙ্খে জীবনের সবচেয়ে কষ্টের সময়টাকে তালাবদ্ধ করে ফেলে। দগদগে ব্যথার অসহ্য কষ্টটাকে হাসি মুখে মেনে নেন। তিক্ত স্মৃতি মাটি চাপা দেন, ভুলে যাওয়ার প্রতিজ্ঞা করেন। ভালোবেসে বিয়ে করার অপরাধে সারা জীবনের শাশুড়ির চোখের বিষ ছিলেন। পদে পদে ওনাকে হেনস্থা হতে হয়েছে। স্বামী চাকরিজীবী হয়েও খাওয়া পড়ার কষ্ট সহ্য করতে হয়েছে। সব মেনেও নিয়েছিলেন। দিন যেতে লাগলো, বছর পেরোতে লাগলো। হঠাৎই উনি খেয়াল করলেন যার হাত ধরে বাবার রাজ্য ছেড়ে শ্বশুরবাড়ি পা রেখেছিল সে মানুষটা বদলে যেতে লাগলো। রেদনের আগে ওনার ফুটফুটে একটা মেয়ে হয়েছিল, কিন্তু বাচ্চাটা 3 দিনের দিন মারা যায়। একে তো মেয়ে, তার উপরে বাচ্চাটা মারা যাওয়াতে ওনাকে অনেক কথা শুনতে হয়। শাশুড়ি এবং দাদি শাশুড়ির কথা অপয়া বলতে শুরু করে। এরপরের বছর রেদনের জন্ম হয়। রেদনের জন্য ওনার কপালে সুখ ফিরে আসে। ভালোই থাকতে শুরু করে স্বামী সন্তান নিয়ে। তারপর রিমির জন্ম হয়। সংসারের সুখ শান্তি ফুলে ফেঁপে ওঠে। 2 বাচ্চাকে নিয়ে ওনার ব্যস্ত সময় কাটে। হঠাৎ একদিন শাশুড়ি গো ধরে ওনার বোনের বিধবা মেয়েকে আতিকুর রহমান বিয়ে না করলে উনি গলায় ফাঁস দেবে। নীলুফা নাকি আতিকুলের যত্ন করে না, সারাক্ষণ বাচ্চা নিয়েই পড়ে থাকে। আতিকুর রহমান সব দিক থেকে সামর্থ্যবান, 2টো বউ পালার ক্ষমতা তার আছে। এমন যুক্তি দিয়ে নীলুফারকে মারাত্মক মানসিক চাপ দিতে থাকে তার শাশুড়ি। এক পর্যায়ে নীলিফা অধৈর্য হয়ে আতিকুরকে জানান উনি দ্বিতীয় বিয়ে করার সঙ্গে সঙ্গে তিনি আগে বাচ্চাদের বিষ খেয়ে তারপর নিজে খাবেন। পৃথিবী ধসে যাক, তবুও তিনি ওনার দ্বিতীয় বিয়ের পারমিশন কখনোই দিবেন না। আর যদি ওনাকে অমান্য করেও তাহলে হাসরের ময়দানেও তাকে জবাব দিতে হবে। সঙ্গে বউ বাচ্চাদের মরার জন্য দায়ীও থাকবে। একদিকে মা, অন্যদিকে বউয়ের রোজগার অশান্তিতে আতিকুর রহমানও ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। একদিন বউ শাশুড়ির তুমুল ঝগড়া লেগে যায়, কেউ থামে না। তখন আতিকুর রহমান রেগে নীলুফাকে মেরে বাসা থেকে বের করে দেয়। আর নীলুফা একরাশ ঘৃণা নিয়ে বাচ্চাদের নিয়ে দেশের বাইরে চলে যান। উনি শিক্ষিত মেয়ে, বাবার সহায়তায় চাকরি পেয়ে দেশের বাইরে থাকতে শুরু করে। বাচ্চাদের একা হাতে মানুষও করেন আর আতিকুর রহমানের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। এভাবেই দিন কাটতে থাকে। বছর ঘুরতেই মারা যান নীলুফার শ্বশুর। এর 3 মাসের মাথায় মারা যান তার দাদি শাশুড়ি। বাসা শূন্য হতে থাকে। বাসার পরিবেশও গুমট ধরে থাকে, যেন শুনশান কবরস্থান। এরপর আতিকুরের মাও শ্বাসকষ্টে ধুকে ধুকে মারা যান। বুড়ি মারার আগ পর্যন্ত ছেলেকে বিয়ে দেওয়ার খুব চেষ্টা করে, কিন্তু পারে না। মায়ের মৃত্যুর পর আতিকুর রহমান একা হয়ে পড়ে। কতবার নীলুফার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেছে, কিন্তু পারেনি। নীলুফা তাকে সুযোগই দেয়নি। রূপকের মাধ্যমেই রেদন তার বাবার খোঁজ নিত এবং জানতে পারে বাবার দ্বিতীয় বিয়ে করেননি এবং বাসায় একা একা থাকে। অথচ নীলুফা জানতে আতিকুর বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সংসার করছে।
পরে বাবা মায়ের দূরত্ব কমাতে রেদনি এগিয়ে আসে। পরিকল্পনা মাফিক পরীক্ষা দেখে কার টান কেমন। পরে দুজনেই প্রমাণ করে ওনারা এখনও দুজন দুজনকে খুব ভালোবাসে। তারপরের ঘটনা তো জানা। রিক্সা যখন বাসার সামনে এসে দাঁড়ালো তখন রেদন ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। ভাড়া মিটিয়ে ব্যাগট্যাগ নিয়ে বাসায় ঢুকে গেল। কুহুও গেল, কিন্তু তারা কোনক্ষরেও টের পেল না পাড়ার মোড়ে চায়ের দোকানে বসা ছেলেগুলো আলোচনার কেন্দ্রবিন্দু। তাদের নিয়ে হচ্ছে বড়সড় এক পরিকল্পনা। দুজনে হতে চলেছে কারো পাশা উল্টানো দানের গুটি। অনিন্দ এই ধরাধামে যা কিছু ঘটে তার বেশিরভাগই রহস্য বটে। আর সবচেয়ে রহস্যময় হচ্ছে মানুষের মন। এই মন কখন কি বলে, কখন কি চায়, বলা মুশকিল, বোঝা মুশকিল। এ মনে চাওয়ার কত রূপ, কত ধরন, কত ধৃষ্টতা। কারো মন চায় ভালো থাকতে, কেউ বা চায় ভালো রাখতে, কেউ বা চায় নিজেও ভালো থাকবো না, কাউকে থাকতেও দেব না। কি অদ্ভুত। রূপক কেবিনের বেডে শুয়ে আছে। তার মা ইসমাতারা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। পায়ের টিউমারটা অনেক আগে অপারেশন করার কথা ছিল। আজ করছি কাল করছি করতে করতে করাই হয়ে ওঠে না। গত সপ্তাহে ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল। সেই ব্যথা কম তো দূরে বেড়েই যাচ্ছিল। ডাক্তারের কাছে এলে উনি বলে দ্রুত টিউমার অপারেশন করে নিতে। ভয়ের কিছু নেই, টিউমারের অবস্থা ভালো, তবে অসুখ শরীরে পুষতে নেই। কখন কি হয় বলা যায় না। এই কথা শুনে ইসমাতারা বেগম সেদিনই অপারেশনের ডেট ঠিক করে আসেন আর সুযোগ বুকে কাজটা শেষ করে নিলেন। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। কয়েকদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। রূপক চোখ বন্ধ করে আছে, স্যালাইন চলছে। তখন ইসমাতারা বেগম বললেন, আব্বু ঘুমিয়েছিস? না আম্মু, বলো, শুনছি। খুব কষ্ট হচ্ছে? অবশ ছুটছে বোধহয়, তাই। ঠিক হয়ে যাবে বাবা, কষ্টের পরেই স্বস্তির দেখা মিলে, তাই না? কুহু বাসায় ফিরেছে? রিদওয়ান ফোন করে জানালো তারা কেবল বাসায় ফিরলো। ও, একটা কথা বলবো বলবো করেও। ভয় নেই, রিদওয়ানের জান চলে যাবে, তবু আমাদের সম্মানে ঠুনকো আঘাত হানতে দেবে না। তুমি ওকে না চিনলেও আমি চিনি আম্মু। ওই ঠিক নারিকেলের মতো, উপরে শক্ত খোলসে আবৃত আর ভেতরটা খুব নরম। সেটাও বুঝেছি আমি। ছেলেটাকে ভীষণ পছন্দ হয়েছে আমার। পাত্র হিসেবে মন্দ হবে না, তাই না? মায়ের কথা শুনে রূপক ঝট করে চোখের ঝাঁপি খুলে ফেলল। হতবাক হয়ে তাকিয়ে রইল একরাশ বিস্ময় নিয়ে। মায়ের কথার অর্থ বুঝতে তার সময় লাগলো না। ছেলেকে এভাবে তাকাতে দেখে ইসমাতারা একটুও ভড়কালেন না, বরং অত্যন্ত স্বাভাবিক থেকে বললেন, সব মায়েরা চান মেয়েকে সুপাত্রের হাতে পাত্রস্থ করতে। আমার চাওয়ার ব্যতিক্রম নয়। ছেলে ভালো কর্ম করে, নেশাবান করে না, বিনয়ী, পরিবারও ছোট। হ্যাঁ, তার পরিবারটা এতদিন ভাঙাচোরা থাকলেও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সুপাত্র হিসেবে আর কি চাই? তোমার মাথা ঠিক আছে? তুমি কাকে নিয়ে কি বলছো? রিদওয়ান আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, আর কুহু আমার বোন। বন্ধু আর বোন একসঙ্গে ভাবতেই পারি না আমি। কেন পারিস না? সে তোর ছোটবেলার বন্ধু বলেই তো তুই ভালো করে জানবি রিদওয়ানকে আসলে কেমন, তার নেগেটিভ দিকগুলোও জানবি। এবার তুই রিদওয়ান কেমন হবে আমাদের কুহুর জন্য। রিদওয়ান ছেলে হিসেবে যথেষ্ট ভালো, এই নিয়ে আমার অভিযোগ নেই, কিন্তু ওর একটাই সমস্যা, ভীষণ রাগ। ওর রেগে গেলে কন্ট্রোল করতে পারে না। ওর রাগের মাত্রা এতটা ভয়াবহ তুমি কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, মেনে নিলাম। আর তোর বোন কি কোনো গুণ আছে তোর বোনের? তোর কি রাগ জেদ কম? পড়াশোনায় ভালো, ভালো রেজাল্ট, চেহারা সুরত সুন্দর হলেই হয় না, গুণ থাকা লাগে। যার গুণ আছে তার চেহারা সুরত ভালো না হলেও সে পরে থাকে না, আর যার গুণ নাই সে আহামরি সুন্দর হলেও সংসার টেকাতে পারে না। আমি স্বার্থপরের মতো কথা বলছি হয়তো, কিন্তু আমার মনে হয় কুহুর মতো পাজিকে একমাত্র রিদওয়ানই সামলাতে পারবে। আমি তোকে জানালাম, শুধু তুইও ভেবে দেখ। এই জন্য কি জোর করে ওকে হোটেল থেকে বাসায় এনেছিলে? না, ভালোবেসেই এনেছি। আর এসব চিন্তা করেছি কিছুক্ষণ আগে। কুহু আর সে বাসা একা আছে, এটা নিয়ে টেনশন করব বলে রিদওয়ান কি বলেছে জানিস? বলেছে আমরা বাসায় না ফেরা অবধি যেন কলে থাকে। কথাটা শুনে আমি নিজেও অবাক হয়েছিলাম। পরে আমি যখন বারণ করি তখন কি করলো জানিস? প্রতি ঘন্টায় কুহুর আপডেট দিচ্ছে আমায়। ছেলেটা ভালো না হলে এমন করতো? কিন্তু ওকে বলবো কিভাবে আমি? আর কি বা বলবো বন্ধু? তুই আমার বোনকে বিয়ে কর, এটা বলা যায়?
তা বলবি কেন? এসব কিছু বলতে হবে না। যদি দেখি রিদওয়ান নিজে আগ্রহী তবেই আমরা এগোবো। এখন শুধু তোকে জানিয়ে রাখলাম যে ছেলেটাকে আমি মেয়ে জামাই করতে ইচ্ছুক। রিদওয়ান আর তোমার মেয়ের কোপাকুপি সম্পর্ক। তোমার মেয়ে পারে না রিদওয়ানকে খুন করতে, আর তুমি বলছো তাকে মেয়ে জামাই বানাবা, আর তুমি বলবা আর তোমার মেয়ে সুরসুর করে বিয়েতে রাজি হয়ে যাবে? এত সোজা? রূপকার জবাব দিল না। কিছুক্ষণ ভুরুকুচকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ আগে একটা নার্স এসে হিপের উপর একটা ইঞ্জেকশন দিয়ে গেল, বলে গেল ব্যথা কমে যাবে। কই কমছে না তো। এই জ্বালাপোড়া কখন থামবে? চিনচিনে ব্যথাতে পা নাড়ানোই যাচ্ছে না। নার্সটা কি আবার ডেকে আনবে? এলে কি বলবে? ব্যথা কমছে না। একথা বললে যদি আবার হিপের উপরে ইঞ্জেকশন দেয়। বারবার কাউকে হিপের দেখানোর মতো বেশরম হয়নি এখনো সে। তখন লজ্জা পেয়েছিল ভীষণ। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করানোর ইচ্ছা নেই তার। এর চেয়ে চুপ করে কাঠ মেরে পড়ে থাকা উত্তম। খুব বাজার থেকে ফিরে ধপ করে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল, যেন বাজারের ব্যাগগুলো সেই টেনে এনেছে। এনার্জি লস হয়ে এমন নেতিয়ে পড়েছে। রেদান দু হাতে থাকা ব্যাগগুলো রান্নাঘরে রেখে এলো। সে নিজেও ঘেমে নেমে একাকার। বাইরে যা রোদ, না ঘেমে উপায় আছে? আগে ফ্রেশ হওয়া দরকার। একথা ভেবে সে ফ্রেশ হতে গেল। মিনিট 5 পরে ফিরে এসে দেখে কুহু মিষ্টির প্যাকেট নিয়ে বসেছে। গপ গপ করে মিষ্টি মুখে পড়ছে।